হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট নিয়ে আলোচনা করব। এখন আমাদের যে পেড ব্যাচের আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে টিচমেন্ট টিউশন অ্যাপ, তো সেখানে আজকেই তোমাদের আমি মক টেস্টটা দিয়েছিলাম। সেই মক টেস্টটাই কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো অনেকে হয়তো মক টেস্টটা দিয়েছো। তো মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে আমাদের ক্লাসরুম আইডিটা রয়েছে, দেখে নাও তোমরা, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদেরকে সর্বপ্রথম আসতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদেরকে সর্বপ্রথম ভিজিট করতে হবে এখানে। তো চলে আসবে এখানে আমাদের যেটা রয়েছে অফিসিয়াল যে টার্গেট প্রাইমারি টেস্ট 2024, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। এই যে এখানে দেখো, এই যে এইখানে যে দেখতে পাচ্ছ টার্গেট প্রাইমারি টেস্ট 2024, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। এখানে এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। নতুন পেজটা ওপেন হলে দেখতে পাবে এখানে তোমাদের যারা ক্লাসগুলো অনেকেই করতে পারছো না, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে স্টাডি ম্যাটেরিয়ালস। এই ফোল্ডারটাতে ক্লিক করলে তোমরা সমস্ত ক্লাসের যে পিডিএফ, সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো, জাস্ট এখানে আমি ক্লিক করলাম, দেখো প্রত্যেকটা ক্লাস এখানে রয়েছে। দেখো প্রত্যেকটা ক্লাস এখানে কিন্তু রয়েছে। জাস্ট জাস্ট ক্লিক করলে কিন্তু তোমরা এই ক্লাসের মধ্যে ভিজিট করতে পারবে। ঠিক আছে, এখান থেকে ক্লাসগুলো তোমরা করবে। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ অপশন রয়েছে, দেখে নাও। এখানে যে একটা অপশন রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই যে অপশন টেস্ট, এই টেস্ট বলে যে ফোল্ডারটা রয়েছে, এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এখানকার সমস্ত ক্লাসগুলো করতে পারবে। মানে ক্লাস যে মক টেস্টগুলো নিই, এই মক টেস্টগুলো এই টেস্ট ফোল্ডার থেকে তোমরা করতে পারবে। দেখে নাও, জাস্ট এই টেস্ট ফোল্ডারে যদি ক্লিক করি তোমাদের সামনে দেখো চলে এসছে। আজকে তোমাদেরকে আমি যে মক টেস্টটা নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ আজকের যে মক টেস্টটা আমি তোমাদের নিয়েছি সেটা হচ্ছে ইভিএস এর মক টেস্ট। ঠিক আছে, তো ইভিএস এর মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদেরকে এখানে জাস্ট ক্লিক করতে হবে স্টার্ট টেস্ট। জাস্ট স্টার্ট টেস্টে তোমরা ক্লিক করবে। জাস্ট আমি স্টার্ট টেস্টে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো লেখা আছে কি স্টার্ট টেস্ট আছে না, দেখতে পাচ্ছ এই যে স্টার্ট টেস্ট বলে লেখা আছে, এই জায়গাটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ কোশ্চিন চলে এসছে। আমি তোমাদের জুম করে দিই তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো ক্লিয়ার, দেখো তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলছে ওয়ার্ল্ড WWF এর পুরো নাম কি, আনসার করো প্রত্যেকে। দেখো ভালো করে, তাহলে WWF এর পুরো নাম কি হবে বলে ফেলো প্রত্যেকে। এখানে বলছে কি দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। 2 নম্বর অপশানে কি বলছে দেখো, 2 নম্বর অপশানে বলছে কি ওয়ার্ল্ড ওয়েব ফেসিলিটি। 3 নম্বর অপশান বলছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। আর 4 নম্বর বলছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফেডারেশন ফর নেচার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার বলে ফেলো, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। বোঝা গেল, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওকে, চলো। তো তোমরা তাহলে কি করবে, এখানে যে অপশন সি রয়েছে অপশন সি এ ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নটা করা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন চলে আসে। দেখো বলছে খাদ্য শৃঙ্খলে তৃণভোজী হলো কারা, করে ফেলো আনসার। তাহলে খাদ্য শৃঙ্খলে তৃণভোজী কারা হবে, অপশনগুলো দেখো ভালো করে। এখানে অপশনে বলছে কি উৎপাদক, দেখতে পাচ্ছ এখানে। তাহলে অপশনে কি বলছে, এখানে বলছে অপশনে উৎপাদক। 2 নম্বর বলছে প্রথম শ্রেণী খাদক। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় শ্রেণী খাদক। আর D নম্বর হচ্ছে কি খাদ্য নষ্টকারী জিনিস। তাহলে খাদ্য শৃঙ্খলে তৃণভোজীরা কারা, তাহলে তৃণভোজীরা হচ্ছে আমরা প্রত্যেকে জানি অপশন নাম্বার এ উৎপাদক। তাহলে সবুজ উদ্ভিদকে আমরা কি বলি, উৎপাদক বলি, আর এরাই তৃণভোজী। তাই সঠিক আনসার অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। করো 3 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। 3 নম্বর কোশ্চেন আনসার বলছে খাদ্যের জন্য জীবকে নির্ভর করতে হয় উৎপাদকের ওপর, খাদকের ওপর, বিয়োজকের ওপর, উৎপাদক ও খাদকের ওপর। কি হবে আনসার বলে ফেলো প্রত্যেকে, তাড়াতাড়ি প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে দেখো খাদ্যের জন্য আমাদেরকে নির্ভর করতে হয় উৎপাদক, খাদক, বিয়োজক, উৎপাদক, খাদক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, উৎপাদক এবং খাদক, অপশন নাম্বার ডি। কেন দেখো,
উৎপাদক মানে কি? যারা সবুজ উদ্ভিদ, ঠিক আছে, যারা হচ্ছে সবুজ উদ্ভিদ, এরা কি? এরা হচ্ছে উৎপাদক। আমরা প্রত্যেকে জানি এদেরকে কারা খায়? ছাগল, খরগোশ, এরা খায়। কিন্তু দেখো ছাগলকে কারা খায়? এই যে ছাগল, এই যে ছাগল বা এই যে হরিণ, এদেরকে কারা খায়? এদেরকে বাঘে খায়, তাই তো? তাহলে এই যে বাঘ, বাঘ তো ঘাস পাতা খায় না, তাহলে বাঘকে কিন্তু খাদকের উপর নির্ভর করতে হয়, মানে হরিণ, ছাগল এদের উপর নির্ভর করতে হয়। তাই এখানে সঠিক আনসার উৎপাদক এবং খাদক। তাহলে খাদ্যের জন্য আমরা নির্ভর করি কার উপরে? উৎপাদক এবং খাদকের উপর, দুটোই হবে কারেক্ট আনসার। বোঝা গেল? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা আনসার করো তোমরা প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে পেরিপেটাস নামক প্রাণীটি নিম্নলিখিত কোনটির সংযোগ রক্ষাকারী প্রাণী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে পেরিপেটাস নামক প্রাণীটি নিম্নলিখিত কোনটি সংযোগ রক্ষাকারী প্রাণী? অপশন এ বলছে অ্যানিলিডা ও অর্থোপোডা। অপশন নাম্বার বি বলছে সরীসৃপ এবং স্তন্যপায়ী, সরীসৃপ ও পক্ষী, আর অর্থোপোডা এবং স্তন্যপায়ী। দেখো অ্যানিলিডা কারা? অ্যানিলিডা হচ্ছে শামুক, ঠিক আছে, অ্যানিলিডা হচ্ছে কি শামুক, ঝিনুক, এরা হচ্ছে অ্যানিলিডা। আর অর্থোপোডা কারা? অর্থোপোডা তোমরা প্রত্যেকে জানো, যারা কেঁচো, কেন্ন, এরা হচ্ছে অর্থোপোডা। তাহলে অ্যানিলিডা এবং অর্থোপোডা এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করেছে কে? এরা হচ্ছে কি পেরিপিটাস। পেরিপিটাস হচ্ছে এমন এক ধরনের প্রাণী যারা অ্যানিলিডা এবং অর্থোপোডার মধ্যে সমন্বয় সাধন করেছে। তাই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন এ হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 5 নম্বর কোশ্চেন আনসার করো। 5টা দেখো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। 5টা কি বলছে দেখো, কোন শিক্ষা কমিশন? পরের কোশ্চেনে বলছে কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার উপরে প্রথম গুরুত্ব আরোপ করেছেন? অপশন এ বলছে হান্টার কমিশন, মুদালিয়ান কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। বলে ফেলো। তাহলে কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার উপরে সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেছেন? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি হবে কোঠারি কমিশন। কোঠারি কমিশন হবে এই প্রশ্নের সঠিক আনসার। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন 6 নম্বরটা। 6এর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। দেখো 6টা বলছে পৃথিবীর গড় উষ্ণতা কত? 12 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি, 14 ডিগ্রি আর 15 ডিগ্রি। কি হবে আনসার? বলে ফেলো। তাহলে পৃথিবীর গড় উষ্ণতা কত হবে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াস হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। ওকে, অপশন ডি কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আনসার করো। তাহলে পরের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে ভারতের কোন রাজ্যের জলাভূমির আয়তন সর্বাধিক? অপশন বলছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট আর অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানেও আমাদের সঠিক আনসার কি হবে? বলে ফেলো। তাহলে ভারতের কোন রাজ্যের জলাভূমির আয়তন সর্বাধিক? এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার বি উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে হবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন বি। চলো পরে কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে কি বলছে ভালো করে দেখে নাও। এখানে পরের কোশ্চেন আমরা দেখে নেব। বলছে ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প, ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত বা কোন নদীতে অবস্থিত? অপশনগুলো দেখো। বলছে গঙ্গা, কাবেরী হিমাচল প্রদেশ, ঝিলাম এবং শতদ্র। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, কি হবে? শতদ্র। তাহলে শতদ্র নদীর ওপরে কিন্তু ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলছে স্বচ্ছ ভারত অভিযান কবে চালু হয়?
করো, আনসার করো। 2 সেপ্টেম্বর 2015, 2 সেপ্টেম্বর অক্টোবর 2014, 5 ডিসেম্বর 2015 আর 5 অক্টোবর 2014। তাহলে কি হবে আনসার বলে ফেলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি চালু হয়েছিল কবে? 2 অক্টোবর। অপশন নাম্বার বি হচ্ছে 2 অক্টোবর 2014 সাল। তাহলে 2 অক্টোবর 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি চালু হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। পেশি ক্লান্তির জন্য দায়ী কোনটি? পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্রিওটোনিন, ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল অ্যালকোহল। তাহলে পেশির আমাদের দেখবে অনেক সময় একটু হাঁটা চলা করলে আমাদের কি হয়? হাত পা ব্যথা করে না? অনেকটাই হাত পা ব্যথা করে। তাহলে পেশি ক্লান্তির জন্য দায়ী কোনটি? তাহলে এখানে আমাদের সঠিক আনসার বলে ফেলো প্রত্যেকে, প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের কারণে কিন্তু আমাদের পেশিতে ক্লান্তি হয়। অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো 11 নাম্বারটা। প্রত্যেকে 11টা আনসার করো। 11টা কি বলছে দেখো, ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করার উদ্দেশ্য কি? তাহলে ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ উৎপাদন করা, জল শোধন করা, মোটর যান দূষণ নিয়ন্ত্রণ করা আর তাপমাত্রা কমানো। তাহলে ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার, যে মোটর যানের দূষণ নিয়ন্ত্রণ করা। অপশন নাম্বার সি। তো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু প্রাইমারি টেটের এখনো অ্যাডমিশন চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমাদের যে কোর্সের ডিটেলস তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি ক্লাসও করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জানতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরে কোশ্চেন 12 নাম্বার। 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কলেরা টাইফয়েড হলো কি ধরনের রোগ? তাহলে কলেরা এবং টাইফয়েড হচ্ছে কি বায়ু ঘটিত, জলঘটিত, তেজস্ক্রিয় ঘটিত আর সবগুলো। তাহলে কলেরা এবং টাইফয়েড হচ্ছে এক ধরনের কি জলঘটিত রোগ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। অপশন বি। তাহলে কলেরা এবং টাইফয়েড কি? কলেরা টাইফয়েড হচ্ছে জলঘটিত রোগ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? চলো 13 নম্বর কোশ্চেন আনসার করো। 13টা বলছে নিচের কোনটি তেজস্ক্রিয় দূষক? ইউরেনিয়াম, কয়লা, থোরিয়াম। অপশন নাম্বার ডি এ ও সি উভয়। কি হবে আনসার বলে ফেলো। তাহলে তেজস্ক্রিয় দূষক কোনটি হবে? তাহলে এখানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি এ ও সি। এ অ্যান্ড এ ও সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে ইউরেনিয়াম এবং থোরিয়াম হচ্ছে সঠিক আনসার। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা জানো যে স্যাটেলাইট রয়েছে, আমাদের যে মহাকাশে যে স্যাটেলাইটগুলো রয়েছে, সেই মহাকাশের স্যাটেলাইটের যে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তার প্রধান উৎস কি? নিউক্লিয় চুল্লি, ডায়নামো, সৌরকোষ এবং থার্মোপাইল। কি হবে অ্যান্সার বলে ফেলো। কারণ সেখানে তো ইলেকট্রিক নেই, তাহলে সেখান থেকে বিদ্যুৎ শক্তি কোথা থেকে আসে? তাহলে সেখান থেকে আসবে, তোমরা প্রত্যেকেই জানো সেখানে যে বিদ্যুৎ শক্তিটা সাপ্লাই হয় সেটা হচ্ছে কি সৌরকোষ। অর্থাৎ সূর্যের আলো থেকে কিন্তু সৌরশক্তি পাই। অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। অপশন সি। বোঝা গেল? তাহলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের শক্তির উৎস হচ্ছে কি, বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে সৌরকোষ। অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো 15 নাম্বারটা। অরণ্য সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? ভেরি ইম্পর্টেন্ট।
অরণ্য সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আনসার করো প্রত্যেকে। 1927। নেক্সট বলছে কি 1980, 1991 আর 1972। ওকে, তাহলে বলে ফেলো কি হবে। তাহলে অরণ্য সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়েছে? 1980 সালে। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে 1980 সালে কিন্তু গৃহীত হয়। বোঝা গেল? অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। চলো 16 নম্বর কোশ্চেন, প্রত্যেক আনসার করো। রামসর সম্মেলন কত সালে হয়েছিল? বলে ফেলো। তাহলে রামসর সম্মেলন কত সালে হয়েছিল? বলছে 2 ফেব্রুয়ারি 1971, 2 মার্চ 1971, 21 ডিসেম্বর 1990, 21 ডিসেম্বর 1975। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার। 2 ফেব্রুয়ারি 1971। বোঝা গেল? 2 ফেব্রুয়ারি 1971 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, চলো নেক্সট দেখো। গায়ের রং কমলা হওয়ার কারণ কি? সরি, গাজর। তাহলে গাজরের রং কমলা হওয়ার প্রধান কারণ কি? এটি নির্দিষ্ট মাটিতে জন্মায়, এতে ক্যারোটিন থাকে, এটি সূর্য আলোকের সংস্পর্শে আসে না, আর পুরো উদ্ভিদটি কমলা রঙের। কি হবে অ্যান্সার? তাহলে গাজরের রং যে কমলা তার প্রধান কারণটা কি? এখানে আমাদের সঠিক আনসার হবে কি? ক্যারোটিন থাকে বলে। তাহলে গাজরে কি থাকে? গাজরে থাকে ক্যারোটিন, যে কারণে গাজরের রং কিন্তু কি হয়? কমলা কালার হয়। এটা কিন্তু মনে রেখো। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আনসার করো। পরের কোশ্চেন বলছে নিম্নজিত পত্ররন্ধ্র পাওয়া যায় কোথায়? নিম্নজিত পত্ররন্ধ্র মানে কি? পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্রকে ইংরেজিতে কি বলা হয়? স্টোমাটা। যদি ধরো আমি একটা পাতা আঁকাই, এর একটা পাতা, ধরো একটা পাতা, ঠিক আছে, এই পাতা দিয়ে শিরা গেছে, এই পাতা কি থেকে এরকম গোল 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 ছেদ থাকে, ছিদ্র থাকে, অনেক দেখবে ছিদ্র আছে, ঠিক আছে। এই ছিদ্রগুলোর কাজ কি? এই ছিদ্রগুলোর কাজ হচ্ছে উদ্ভিদে যে সমস্ত অতিরিক্ত জল রয়েছে সেই জলগুলোকে এই ছিদ্রের মধ্যে দিয়ে বের করে দেওয়া। এই ছিদ্রকে বাংলায় বলছে কি? পত্ররন্ধ্র। ইংরেজিতে কি বলছে? স্টোমা। স্টোমাটা, ঠিক আছে। তাহলে স্টোমাটার প্রধান মানে কাজ হচ্ছে উদ্ভিদ থেকে জল বের করে দেওয়া। তাহলে আমরা দেখি হাইড্রোফাইট। হাইড্রোফাইট মানে কি? জলজ উদ্ভিদ। হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ। এদের শরীরে প্রচুর জল থাকে, তাই জলকে সবসময় বের করে দেয়। তাহলে নিশ্চয়ই নিম্নজিত থাকবে না। জেরোফাইট, মেসোফাইট আর পরজীবী। তাহলে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, জেরোফাইট। কারণটা কি? এই যে পত্ররন্ধ্রগুলো কি থাকে? নিম্নজিত মানে লুকিয়ে থাকে, যার কারণে কি হয়? যে উদ্ভিদের যে অতিরিক্ত জল সেটা কিন্তু বের হতে পারে না। আর আমরা জানি জেরোফাইট উদ্ভিদগুলো সাধারণত মরু অঞ্চলে জন্মায়, তাদের কিন্তু উদ্ভিদের শরীরে কিন্তু অতিরিক্ত জল থাকে না। তাই এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, জেরোফাইট। ওকে, অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে কি ফুলের গর্ভপত্রের ফোলা নিচের অংশটি দেখো কি? দেখো, আমরা তো ফুল দেখেছি তাই না? আমরা যে কোনো ফুল দেখেছি, পদ্মা হোক, জবা হোক, যে কোনো ফুল দেখেছি। তো ফুলের যে অংশটা মোটা এবং ফোলা থাকে সে অংশের নাম কি? ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আর পরাগরেণু। দেখো ভালো করে দেখি, ধরো আমি তো ভালো ছবি আঁকতে পারি না, তবু তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। ধরো এ একটা ফুলের দণ্ড, ঠিক আছে, এরকম আছে। এবার হচ্ছে কি এইখানে একটা ফুল হয়েছে, ঠিক আছে। এইখানে ধরো অনেকগুলো ফুল জন্মিয়েছে, এটা একটা ফুলের ধরে নাও। আর এগুলো কি? এগুলো বৃত্তি বলা হয়, এগুলোকে বৃত্তি বলা হয়। এবার দেখো এই যে অংশটা, মোটা অংশটা, এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছ, ছবি আঁকছি, এই মোটা অংশটার নাম হচ্ছে কি? ডিম্বাশয়। কি বলা হয়? ডিম্বাশয় বা গর্ভাশয়। ডিম্বাশয় বা গর্ভাশয় বলে, এই নামটা হচ্ছে কি? ডিম্বাশয়। বোঝা গেল? এটা ডিম্বাশয়। আর এইখান থেকে কি হচ্ছে? এইরকম এরকম এরকম একটা দণ্ড উঠে যাচ্ছে, এই দণ্ডটাকে কি বলা হয়? গর্ভদণ্ড। কি বলা হয়? গর্ভদণ্ড।
দণ্ড। বোঝা গেল? আর এই গর্ভদণ্ডের এই মাথাটাকে কি বলা হয়? গর্ভদণ্ডের মাথাটাকে কি বলা হয়? গর্ভমুণ্ড। কি বলা হয়? গর্ভমুণ্ড। বোঝা গেল? আর এই গর্ভমুণ্ডের মাথার উপর কি থাকে? হলুদ হলুদ কিছু পরাগ থাকে, সেগুলোকে কি বলা হয়? পরাগধ্বনি কি বলা হয়, বা পরাগ রেণু বলা হয়, যেটা অপশন ডি আছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, ডিম্বাশয়। তাহলে ফুলের গর্ভপত্রে ফোলার নিচের অংশটাকে কি বলা হয়? ডিম্বাশয় বলা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন এ হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট 20 নাম্বার দেখো, বন জঙ্গলে বেড়ে ওঠা বিছুটি গাছ রক্ষা করে ড্যাশ দ্বারা নিজেদের। তাহলে আমরা দেখেছি বনে জঙ্গলে কি থাকে? বনে জঙ্গলে বিভিন্ন ধরনের বিছুটি গাছ থাকে। তারা কি হয়, যারা যদি আমাদের ওই বনের ওই বিছুটি গাছ আমাদের স্কিনে টাচ করে, কি হয় বলতো? একদম চুলকিয়ে খেয়ে নেয়, চুলকাই তো। তাহলে তাদের যে চুলকাই মানে কি, তাদের নিজেকে রক্ষা করছে যাতে আমরা ওই গাছগুলোকে ছিঁড়ে না ফেলি। তাহলে সেই গাছে কি থাকে যার মাধ্যমে নিজেদেরকে রক্ষা করে? যেমন খেজুর গাছ তাদেরকে নিজেকে রক্ষা করে কাটার মাধ্যমে। তাহলে এই বিছুটি গাছগুলো নিজেদেরকে রক্ষা করে কিসের মাধ্যমে? লোম, কাটা, গন্ধ আর ডালপালা। বলে ফেলো কি হবে? তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, লোম। তাহলে এই বিছুটি গাছের যে এই যে ডালগুলো থাকে, এই ডালে কি থাকে? বিভিন্ন ধরনের লোম থাকে। এই লোমের কাজ হচ্ছে কি, আমাদের শরীরে লেগে গেলেই চুলকাতে শুরু করে, যার কারণে আমরা এই সমস্ত উদ্ভিদগুলো থেকে দূরে থাকি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তো প্রাইমারি টেট 2024 প্রিপারেশনের জন্য তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তাহলে সমস্ত কোর্সের ডিটেলস, কখন ক্লাস হয়, কত টাকা ফিজ রয়েছে, মক টেস্ট কীভাবে দেবে, নোটস কীভাবে পাবে, সমস্ত কিছু আপডেট তোমরা এই নাম্বার থেকে পেয়ে যাবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 21 নম্বর কোশ্চেন আনসার করো। 21টা, নিম্নলিখিত কোন ফুলটি একলিঙ্গ ফুল? দেখো, ফুল হচ্ছে একলিঙ্গ, উভয়লিঙ্গ রয়েছে। যেমন একলিঙ্গ ফুল কোনটি? পেঁপে, সূর্যমুখী, জবা আর সর্ষে। এগুলো সবই ক্লাস 7-এর বই রয়েছে। তাহলে একলিঙ্গ ফুল বলতে কোনটিকে বোঝাচ্ছে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, পেঁপে। তাহলে পেঁপেকে কি বলা হয়? পেঁপেকে বলা হয় কি? একলিঙ্গ ফুল। বোঝা গেল? তাহলে পেঁপেকে কি বলা হয়? পেঁপেকে বলা হয় একলিঙ্গ ফুল। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। আর বাকি যে সূর্যমুখী, জবা, সর্ষে, এগুলোকে আমরা কি বলবো? উভয় লিঙ্গ ফুল। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো, বলছে গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে গ্লুকোজকে যদি আমরা অ্যালকোহলে রূপান্তর করতে চাই, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? সন্ধান প্রক্রিয়া, শোষণ প্রক্রিয়া, পাচন এবং সালোক সংশ্লেষ। কি বলবো বলে ফেলো, প্রত্যেক আনসার করো। তাহলে গ্লুকোজকে যদি আমরা অ্যালকোহলে পরিণত করতে চাই, সেই প্রক্রিয়াকে আমরা বলবো কি? সন্ধান প্রক্রিয়া। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন। পরের কোশ্চেনে বলা হয়েছে যে স্থলজ সবুজ উদ্ভিদের দ্বারা স্থলজ সবুজ উদ্ভিদের পাতা দ্বারা প্রাপ্ত সৌরশক্তির কত অংশ খাদ্য শক্তিতে রূপান্তরিত হয়? ধরো একটা উদ্ভিদ রয়েছে, এখানে কি রয়েছে? একটা উদ্ভিদ রয়েছে, ঠিক আছে? একটা উদ্ভিদ রয়েছে, এখানে সূর্য রয়েছে। এই সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে এই উদ্ভিদের পাতাতে আসছে, এই সূর্যের আলোক রশ্মির কত অংশ শক্তিতে খাদ্য শক্তি রূপান্তরিত হয়? বলে ফেলো। 45, 10%, 1%, 99%। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, 1%। তাহলে 1% সৌরশক্তি কিন্তু খাদ্য শক্তিতে রূপান্তর হয়। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট। বোঝা গেল? অপশন এ, সরি অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, ইভিএস সিলেবাসের লক্ষ্য স্কুলে পড়ার প্রাথমিক পর্যায়ে শেখার একটি দৃষ্টিভঙ্গি তৈরি করা। তাহলে ইভিএস সিলেবাসের লক্ষ্য কি? ইভিএস সিলেবাসের লক্ষ্য স্কুলে পড়ার প্রাথমিক পর্যায়ে শেখার একটি
নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করা, একাধিক, সমন্বিত, স্বতন্ত্র, ওপরে কোনোটা নয়। কি হবে আনসার? তাহলে ইভিএস এর যে আমরা পাঠদান করছি তার কিভাবে পড়াবো, সেটা আমরা পড়াতে পারি কিভাবে, সেটা আমরা পড়াতে পারি সমন্বিতভাবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। কিভাবে পড়াবো? আমরা সমন্বিতভাবে কিন্তু পড়াবো। বোঝা গেল? সমন্বিত মানে ইন্টিগ্রেটেড ম্যানার, মানে একটার সঙ্গে আরেকটাকে সমন্বয় সাধন করে আমাদেরকে পড়াতে হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইভিএস ক্লাসে একজন শিক্ষক পাঠ্য বইয়ের বাইরে তার পাঠদান পদ্ধতিকে সংযুক্ত করতে চান, তার দ্বারা নির্বাচিত উপযুক্ত কৌশল হবে। বোঝা গেল প্রশ্নটা? এখানে প্রশ্ন বলছে ইভিএস ক্লাসে একজন শিক্ষক পাঠ্য বইয়ের বাইরে, তার যে পাঠ্য বই রয়েছে তার বাইরে তার পাঠদান পদ্ধতিকে সংযুক্ত করতে চান, তার দ্বারা নির্বাচিত উপযুক্ত কৌশলটি হবে ছাত্রদের একটি সমজাতীয় দল তৈরি করা, পরিবেশগত সমস্যা নিয়ে বিতর্ক পরিচালনা করা, শ্রেণীকক্ষকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত করা। অপশন নাম্বার ডি, একটি ভিন্নধর্মী গোষ্ঠী তৈরি করা। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার সি, যে শ্রেণীকক্ষে বাস্তব জীবনের অভিজ্ঞতা তৈরি করা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে আপনার ইভিএস ক্লাসে আপনি গাছপালা থিম সম্পর্কে শিখেছেন। এখন আপনি একটি বাগান পরিদর্শন করেছেন এবং দেখুন একদল শুকিয়ে যাওয়া পত্রের গাছপালা। তো তুমি কি করেছো, যে স্কুলে যে একটা তোমার ধরো বাগান রয়েছে, সেই বাগানে প্রবেশ করে দেখছো একদল মানে কিছু সংখ্যক গাছ শুকিয়ে গেছে তার পাতাগুলো। আপনার ইভিএস জ্ঞানের ওপর ভিত্তি করে সব থেকে উপযুক্ত পদক্ষেপ কি হবে? অপশন এ, মাটি কম্প্যাক্ট করার জন্য গাছের ওপরে ধাপ করুন এবং তাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করুন। মানে গাছগুলো কি হচ্ছে, শুকিয়ে গেছে, যার ফলে নেতিয়ে গেছে। তো তুমি কি করবে? গাছগুলোকে সোজা করে দাঁড়িয়ে দেবে। অপশন নাম্বার বি বলছে শুকিয়ে যাওয়া গাছগুলোকে উপেক্ষা করুন, তারা স্বাভাবিকভাবে পুনরুদ্ধার করবে। মানে তারা শুকিয়ে গেছে, তারা অটোমেটিকলি আবার ঠিক হয়ে যাবে, এটা ভাববে। তারপরে কি বলছে দেখো, অপশন নাম্বার সি, তাদের প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করার জন্য গাছগুলোকে জল দিন। অপশন ডি, অবিলম্বে বাগানটি ছেড়ে দিন কারণ এটি আপনার দায়িত্ব নয়। এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, তাদের যে প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করার জন্য গাছপালাকে জল দেওয়া। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? অপশন সি। নেক্সট কোশ্চেন, প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের প্রথমে তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে এবং তারপর তাদের বিস্তৃত পরিবেশ সম্পর্কে শেখাতে হবে। অপশন নাম্বার বি বলছে শিক্ষার্থীকে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সত্য আবিষ্কারের সাথে ভুল ও পরিবর্তন করতে হবে। তারপর সি নাম্বার কি বলছে দেখো, সি নাম্বার বলছে শিক্ষার্থীদের গভীরভাবে বোঝার জন্য সামাজিক অধ্যয়ন এবং সামাজিক বিজ্ঞান আলাদাভাবে শেখাতে হবে। অপশন নাম্বার ডি, শিক্ষার্থীদের তাদের চারপাশ থেকে তাদের নিজস্ব জ্ঞান পর্যবেক্ষণ শিখতে এবং গঠন করতে অনুমতি দিতে হবে। তাহলে নিচের কোনটি নয় বলেছে? তাহলে নয় যেহেতু বলেছে তাই অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের গভীরভাবে বোঝার জন্য সামাজিক অধ্যয়ন এবং সামাজিক বিজ্ঞান আলাদাভাবে শেখানো উচিত। মানে আলাদাভাবে কখনো শেখাবে না, তুমি সবসময় ইন্টিগ্রেটেড ম্যানারে শেখাবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন সি। নেক্সট কোশ্চেন, ইভিএস শিক্ষক ছাত্রদের ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি বোঝাতে চান, নিচের কোন শিখন সহায়ক শিখন উপকরণটি সবথেকে গুরুত্বপূর্ণ? অপশন বলছে মডেল, চার্ট, ফটোগ্রাফ আর কোনোটাই নয়। তাহলে তুমি যদি বাচ্চাদেরকে ভূমিকম্প এবং অগ্নুৎপাত শেখাতে চাও তাহলে তুমি কিন্তু ফটোগ্রাফ ব্যবহার করতে পারো। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, কোনগুলি পশ্চিমবঙ্গ জেলার প্রধান ফসল? তাহলে পশ্চিমবঙ্গের প্রধান ফসলের নাম কি? ধান, পাট, চা, ধান, চিনি, তুলা, ধান, গ্রাম, চা। অপশন নাম্বার ডি, শাকসবজি, গম, চা। বলে ফেলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, ধান, পাট এবং চা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। অপশন এ। বোঝা গেল?
ধান পাট চা হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, মানবদেহে যে ছত্রাক ঘটিত রোগ প্রায়শ দেখা যায়, মানবদেহে যে ছত্রাক ঘটিত রোগটি প্রায়শ দেখা যায়, কলেরা, টাইফয়েড, প্লেগ এবং দাঁত, কি হবে অ্যান্সার? মানবদেহে যে ছত্রাক ঘটিত রোগটি প্রায়শ দেখা যায়, কলেরা, টাইফয়েড, প্লেগ ও দাগ, তাহলে কি হবে সঠিক আনসার? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, দাঁত। তাহলে দাঁত কি? দাঁত হচ্ছে একটি ছত্রাক ঘটিত রোগ, যেটাকে আমরা বলি রিং ওয়ার্ম, তাই না? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। তো টোটাল আমরা 30টা প্রশ্ন আলোচনা করলাম। তো 30-এর মধ্যে তোমরা কত পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? আর তোমরা যারা 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, 9647300217 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখে দিই আমি তোমাদেরকে, চলো। তো ব্যাপারটা হচ্ছে কি, তোমরা মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দেওয়ার পরে বলছো যে আমরা সঠিক আনসার কি কোথায় পাবো। তো তোমাদেরকে দেখে দিই, দেখো এখানে 30টা মক টেস্ট দেওয়া হয়েছে। এখানে জাস্ট এই জায়গায় চলে আসো, এখানে জাস্ট ক্লিক করলে তোমরা এখানে কোশ্চেনগুলো সব দেখতে পাচ্ছ। দেখো এখানে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন এখানে রয়েছে। এবার চলে আসি, দেখো এখানে দেখো ওপরে লেখা আছে কি সাবমিট, দেখতে পাচ্ছ সাবমিট, অ্যারোটা দেখো সাবমিট লেখা আছে। জাস্ট সাবমিটে তোমরা যদি ক্লিক করো, এখানে আর ইউ ওয়ান্ট টু সাবমিট, ইয়েস করে দেবে, ঠিক আছে? জাস্ট ইয়েস করার সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্ন করেছিলাম, তো আমি 1 পেয়েছি। তাই সি ডিটেলসে ক্লিক, জাস্ট সি ডিটেলসে যদি তোমরা সঙ্গে সঙ্গে ক্লিক করো, দেখতে হবে এখানে র্যাঙ্ক কার্ড। তোমরা এখানে যদি চলে আসো র্যাঙ্কিং, দেখো এখানে র্যাঙ্কিং বলে লেখা আছে র্যাঙ্কিং। তোমাদেরকে দেখিয়ে দিই আমি কালার করে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যে র্যাঙ্কিং বলে লেখা, এই র্যাঙ্কিংয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে, বোঝা গেল? র্যাঙ্কিংয়ে তোমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে কি হচ্ছে, র্যাঙ্ক চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করো, দেখো সব থেকে বেশি কে পেয়েছে, বনশ্রী 22 পেয়েছে, খাদিজা 21 পেয়েছে, আহেরি রয় 19 পেয়েছে। তোমরা এখানে র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস রয়েছে। যদি রিপোর্টে চলে আসো, রিপোর্ট দেখতে হবে, তোমরা রিপোর্ট, র্যাঙ্কিং সব কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর তোমরা যদি সঠিক আনসারগুলো দেখতে চাও, এই যে সি ডিটেলস বলে লেখা আছে, সি ডিটেলসে ক্লিক করো। সি ডিটেলসে যদি ক্লিক করো, নিচের দিকে দেখো আনসার, ঠিক আছে? এখানে দেখো WWF এর পুরো নাম কি লেখা আছে, ঠিক আছে? যে সঠিক আনসার কি, অপশন নাম্বার সি এখানে দেখানো আছে। সি ডিটেলসে যদি ক্লিক করো, দেখো সি ডিটেলস লিখেছো, WWF এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বিভিন্ন প্রজাতি এবং তাদের বাসস্থান সংরক্ষণ করা। আমি সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দিয়েছি। আর তোমরা যদি দেখো এখানে যে ওয়াল লেখাটি লেখা আছে, দেখতে পাচ্ছ ওয়াল, দেখে নাও এই যে ওয়াল লেখাটি লেখা আছে, এই ওয়ালে যদি তোমরা ক্লিক করো, এই ওয়ালে তাহলে কি কি দেখতে পাবে, দেখো এই ওয়ালে যদি তোমরা জাস্ট ক্লিক করো, তোমরা এখানে দেখতে পাবে, দেখো এই ওয়ালে জাস্ট আমি ক্লিক করলাম, প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাবে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু এই ওয়ালে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ালে কিন্তু প্রত্যেকটা সঠিক আনসার কিন্তু দেখতে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে প্রশ্ন, সঠিক উত্তর। এবার তোমরা যদি ভুল করে থাকো, তাহলে তোমাদের ভুল উত্তরটাও এখানে দেখাবে। আমি যেহেতু একটা অপশানে ক্লিক করিনি, তা দেখাচ্ছে না, বোঝা গেল? তো এইভাবে তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকটা মক টেস্ট দিয়ে নেবে। এখানে তোমাদের অনেকগুলো মক টেস্টের আমি আয়োজন করেছি, দেখতে পাচ্ছ, দেখে নাও অনেকগুলো মক টেস্ট কিন্তু তোমাদের জন্য আমি করে রেখেছি। এখানে অনেকটা, এখানে প্রায় অনেকগুলো মক টেস্ট, 10টা মক টেস্টের আয়োজন অলরেডি করা হয়েছে। তোমরা অবশ্যই মক টেস্টগুলো ভালো করে দেবে, ঠিক আছে? আর এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালস ফোল্ডারটা রয়েছে, এখানে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। ক্লাসগুলো মন দিয়ে করো, মক টেস্টগুলো দাও আর পিডিএফগুলো পড়ো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আবারও বলছি, যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, শুধু মক টেস্ট দিলে বা এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, তোমাদেরকে কিন্তু ডিটেলস ক্লাস করতে হবে। তো ক্লাসের জন্য 9647300217 এই নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, তাহলে সমস্ত ক্লাস তোমরা কীভাবে করবে সমস্ত জানতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ।